ত্রিপুরা এফএস এন্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের এই পলিটির পার্টের মধ্যে রয়েছে হাইকোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নিয়ে আমাদের পড়াশোনা করব আমরা। তো এগুলি থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, প্রিলিমসে আসতে পারে, মেন্সও আসতে পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমরা সলভ করব। তাহলে আমাদের ধারণা হয়ে যাবে পরীক্ষাতে কীরকম টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, তো আজকে আমরা ডিপলি আলোচনা করবো হাইকোর্ট নিয়ে যতটুকু পারি। তো যারা প্রিলিমসের জন্য প্রিপারেশন করছো ওদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, আর যারা মেন্সের জন্য অলরেডি প্রিপারেশন করছো ওদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো ত্রিপুরা হাইকোর্ট বা পঞ্চায়েত এক্সিকিউটিভ ICDS যে এক্সামগুলি রয়েছে সেগুলির মধ্যে হাইকোর্টের কোশ্চেন থাকবেই। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি তাহলে আজকের ভিডিও। প্রথমে আমাদের জানতে হবে হাইকোর্টে আর্টিকেল 214-তে বলা হয়েছে যে আমাদের হাইকোর্ট থাকবে প্রত্যেক স্টেটের মধ্যে। ঠিক আছে, আর্টিকেল 244 প্রোভাইড দ্যাট দেয়ার শুড বি এ হাইকোর্ট ফর ইচ স্টেট। ঠিক আছে, দ্য হাইকোর্ট অফ এ স্টেট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য স্টেট। হাইকোর্ট হলো যে কোনো একটা স্টেটের সবচেয়ে বড় কোর্ট। বাকি যে সাবঅর্ডিনেট কোর্টগুলি রয়েছে সেগুলি হাইকোর্টের আন্ডারেই কাজ করে। ঠিক আছে, তো নর্মালি দেয়ার ইজ ওয়ান হাইকোর্ট ইন এভরি স্টেট। ঠিক আছে, নর্মালি যে কোনো একটা স্টেটের মধ্যে একটি হাইকোর্ট থাকে, কিন্তু কিছু কেস রয়েছে সেগুলির মধ্যে একটা হাইকোর্ট দিয়ে 2-3টা স্টেটকে চালানো হচ্ছে। সেটা পারমিশন রয়েছে আর্টিকেল 231-এ আমাদের কনস্টিটিউশনে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। তো যেমন কিছু স্টেট রয়েছে, যেমন গুয়াহাটি হাইকোর্টই বলুন, গুয়াহাটি হাইকোর্ট অনেকগুলি যে স্টেট নিয়ে কাজ করছে। ঠিক আছে, যেমন আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো দেখুন গুয়াহাটির আন্ডারেই 4টা স্টেট দায়িত্ব রয়েছে গুয়াহাটি হাইকোর্টের। একটা হলো আসাম, একটা হলো নাগাল্যান্ড, একটা হলো মিজোরাম, একটা হলো অরুণাচল প্রদেশ। তো এটা হলো গুয়াহাটি আমাদের, যেটা সেমভাবে মুম্বাইয়ের মধ্যে রয়েছে। তো আমরা সবগুলি আলোচনা করব পরে, আগে আমরা আরও জানি নিই হাইকোর্ট সম্বন্ধে। তো আর্টিকেল 214-এর মধ্যে বলা হয়েছে হাইকোর্ট সম্বন্ধে। তাছাড়া আমাদের টোটাল হাইকোর্ট রয়েছে 25টা। তো সবচেয়ে পুরানো যেটা হাইকোর্ট সেটা হলো কলকাতা হাইকোর্ট, যেটা কলকাতা হাইকোর্ট এস্টাবলিশ 1862, দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। দ্য বোম্বে অ্যান্ড মাদ্রাস হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশ ইন দ্য সেম ইয়ার। ঠিক আছে, তারপরে মাদ্রাস এবং বোম্বে সেম ইয়ারে এস্টাবলিশড হয়েছে। দ্য নিউয়েস্ট হাইকোর্টস আর ইন দ্য তেলেঙ্গানা হাইকোর্ট। সবচেয়ে নিউ যে হাইকোর্টটা এখন রয়েছে সেটা তেলেঙ্গানা হাইকোর্ট, 2019-এ হয়েছিল। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট বোথ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 2019। যদি পরীক্ষাতে আসে নিউয়েস্ট হাইকোর্ট কোনটা, একটা হলো তেলেঙ্গানা হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। তো ইন এভরি হাইকোর্ট দেয়ার ইজ এ চিফ জাস্টিস অ্যান্ড মেনি আদার জাজেস হোজ নাম্বার ইজ ডিফাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রত্যেক হাইকোর্টের মধ্যে চিফ জাস্টিস থাকে এবং কতজন আমাদের এই বিভিন্ন জাজ থাকবে সেটা সবগুলি ডিফাইন করে কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের। তো বোম্বে, মাদ্রাস, কলকাতা হাইকোর্ট আর দ্য 3 চার্টার্ড হাইকোর্ট ইন ইন্ডিয়া। তো এগুলিকে চার্টার্ড হাইকোর্ট এর জন্য বলা হয় যে আমাদের ব্রিটিশের সময় যে কুইন ছিল উনি এগুলিকে ওনার সময় তিনি এগুলি এস্টাবলিশ করা হয়েছিল। তো এর জন্য সেগুলিকে চার্টার্ড হাইকোর্ট বলা হয়। দিল্লি ইজ দ্য অনলি ইউনিয়ন টেরিটরি দ্যাট হ্যাজ হাইকোর্ট অফ ইটস ওন। ঠিক আছে, তো দিল্লির তো হাইকোর্ট রয়েছে আমাদের ওন, যেটা ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লির মধ্যে হাইকোর্ট রয়েছে সিন্স 1966। তো এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার। আর কী হাইকোর্ট রয়েছে সেগুলি আমাদের জানা দরকার। যেমন লিস্ট অফ হাইকোর্টস ইন ইন্ডিয়া, যেমন কলকাতা হাইকোর্ট 1862-এর মধ্যে করা হয়েছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর আইল্যান্ডকে দেখাশোনা করে কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, তো এইটা পরীক্ষাতে আসে আন্দামান নিকোবর আইল্যান্ডের হাইকোর্ট নিজস্ব কোনো হাইকোর্ট আছে না, তো ওরা কলকাতা হাইকোর্টকে ইউজ করছে। ঠিক আছে, তো এটা হলো কথা। তার বোম্বে 1862 সেম, বোম্বে তারপর চেন্নাই এগুলি 1862 করা হয়েছে। বোম্বে হাইকোর্ট অনেক পরীক্ষাতে আসতে পারে যে সবচেয়ে বেশি স্টেটকে দেখাশোনা করছে কোন হাইকোর্ট, কোন জুরিডিকশন, সেটা হলো বোম্বে। যদি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে অ্যাড করা হয় তাহলে বোম্বে হবে। আর খালি যদি স্টেটকে বলা হয় যে সবচেয়ে বেশি কোন হাইকোর্ট সবচেয়ে বেশি স্টেটকে দেখাশোনা করছে, ঠিক আছে, মানে জুরিডিকশন হিসাবে, সেটা হলো গুয়াহাটির মধ্যে 4টা স্টেট দেখছে, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। কিন্তু বোম্বে দেখছে আরও বেশি, দেখুন 5টা, কিন্তু এগুলি ইউনিয়ন টেরিটরি অ্যাড করা, যেমন দাদর এবং নগর হাভেলি, দামান দিউ, এগুলি ইউনিয়ন টেরিটরি।
তো সবচেয়ে বেশি ইউনিয়ন টেরিটরিকে দেখাশোনা করছে বোম্বে হাইকোর্ট, ঠিক আছে। তো এইটা পরীক্ষাতে আসতে পারে। তারপর রয়েছে চেন্নাই, তামিলনাড়ু এবং পন্ডিচেরি দেখছে, এলাহাবাদ উত্তরপ্রদেশ, কর্ণাটকায় পাটনা বিহার, জম্মু কাশ্মীর, পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়। তো গুয়াহাটিতে বললাম, উড়িষ্যা, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো এইগুলি আমাদের জানা দরকার যে কোনখানে কোনটা, সিটগুলি জানা দরকার। কলকাতা বেঞ্চ অফ পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। তো মুম্বাই বেঞ্চ অফ বানাজি, ঔরঙ্গাবাদ এবং নাগপুর। তো এইগুলি আমাদের জানতে হবে। মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশে জাবালপুর, যেটা গোয়ালিয়র বেঞ্চ, ইন্দোর এবং গোয়ালিয়র 1956-এ এস্টাবলিশ করা হয়েছে। তারপরে যেটা কেরালা 1958, তারপর গুজরাট 1960, আমাদের ত্রিপুরা, ঠিক আছে, মণিপুর, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তো এইগুলি হলো ইম্পর্টেন্ট। তো আমাদের এগুলি জানা দরকার, পরীক্ষাতে আসতে পারে এগুলি। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজ অফ হাইকোর্ট, ঠিক আছে। কি অ্যাপয়েন্ট করে আমাদের জাজ অফ হাইকোর্টে? চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট উইথ দ্য কনসোলেশন অফ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। ওদের সাথে কনসোলেশন করে সুপ্রিম কোর্ট এবং গভর্নরের সাথে কনসোলেশন করে প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টেড করে হাইকোর্টের জন্য। তো আদার জাজেস অফ দ্য অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট আফটার কনসোলেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন হাইকোর্ট। বাকি যে জাজগুলি আছে সেগুলিকেও প্রেসিডেন্ট করা হয়, কিন্তু কনসালেশন দরকার হয় চিফ জাস্টিসের। কোয়ালিফিকেশন অফ দ্য জাজেস, আমাদের কোয়ালিফিকেশন কী দরকার জাজের সেটা আমার জানা দরকার। যেমন হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো একমাত্র হতে হবে, ভারতবর্ষের নাগরিক হতে হবে। তাছাড়া যেটা হতে হবে অ্যাডভোকেট হতে হবে। হি শুড হ্যাভ অ্যান অ্যাডভোকেট ইন ওয়ান অর মোর হাইকোর্টস ইন ইন্ডিয়া অর এ জাজ ফর অ্যাটলিস্ট 10 years ইন সাবঅর্ডিনেট কোর্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এগুলি হতে হবে। তারপর টেনিওর, অরিজিনালি দ্য এজ অফ দ্য রিটায়ারমেন্ট অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্টস ওয়াজ ফিক্সড অ্যাট 60, বাট ইট ওয়াজ রেজড to 62 in 1963 according to the 15th amendment of the constitution. তো যদি টেনিওর আসে পরীক্ষাতে, জাজের টেনিওর হলো কিন্তু আগে 62 বছর 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, ঠিক আছে। তো এটা পরীক্ষাতে অনেক সময় আনতে পারে। রিমুভাল অফ দ্য জাজেস, এ জাজ মে লিভ his office by resigning. He will send his letter of resignation to the president. His office would be considered to have been vacated if he is appointed as a judge of the Supreme Court or is transferred to some other high court. A judge of a high court may also be removed like a judge of the Supreme Court, ঠিক আছে। তো এইগুলিও এইভাবেও রিমুভ করা যাবে। তো মেনলি প্রেসিডেন্টের কাছে আমরা রেজিগনেশন পত্র জমা দেই। তো নেক্সট যেটা রয়েছে সাবঅর্ডিনেট কোর্টস, মেনলি প্রত্যেক যে স্টেট জুডিশিয়ারি কনসিস্ট অফ হাইকোর্ট, ঠিক আছে। একটা স্টেটের মধ্যে একটা হাইকোর্ট থাকবে, তো এর হাইক্রেসির মধ্যে সাবঅর্ডিনেট কোর্টও থাকবে, যেগুলিকে আমরা লোয়ার কোর্ট হিসাবে জানি। তো সেগুলিকে সাবঅর্ডিনেট কোর্ট হিসাবে বলা হয়, ঠিক আছে। তো এটা আমরা মনে রাখতে হবে। তো লোয়ার হাইকোর্ট মেনলি ফাংশন করে, কাজ করে ডিস্ট্রিক্ট এবং লোয়ার লেভেল, ঠিক আছে। সেগুলি আমাদের জানা দরকার। কনস্টিটিউশনাল প্রভিশন, যেটা আর্টিকেল 233 to 237 ইন পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন মেক দ্য ফলোইং প্রভিশন to regulate the organization of subordinate courts and to ensure their independence from the executive. তো আর্টিকেল 233 থেকে 237 পর্যন্ত পার্ট 6-এ যেগুলি রয়েছে সেগুলি মেনলি লোয়ার কোর্টের যে সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে সেগুলি সম্বন্ধে বলা হয়েছে। তো ওদের কী কাজ রয়েছে, অর্গানাইজেশন স্ট্রাকচার কী হবে, তো ওইগুলি নিয়ে সব কিছু এখানে বলা হচ্ছে। এনশিওর দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য এক্সিকিউটিভ, ঠিক আছে। তো ওরা এক্সিকিউটিভের সাথে অ্যাড হয়ে কাজ করবে না, ইন্ডিপেন্ডেন্স হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে। এটা এনশিওর করতে হবে, সেটা আর্টিকেল 233 to 237 পার্ট 6-এ বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে কীভাবে অ্যাপয়েন্ট করা হয় ডিস্ট্রিক্ট জাজদের, যারা লোয়ার লেভেল মানে লোয়ার ডিভিশন যে জাজ রয়েছে ওদেরকে, ঠিক আছে। মেনলি হাইকোর্টের নিচে যারা সাবঅর্ডিনেট কোর্ট রয়েছে সেগুলি জাজকে কীভাবে অ্যাড করা হয়, ঠিক আছে। তো এইটা হলো প্রথমে অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড প্রমোশন অফ ডিস্ট্রিক্ট জাজেস ইন এ স্টেট আর মেড বাই দ্য গভর্নর, ঠিক আছে। তো একজন গভর্নরই পারবে যে ওদের অ্যাপয়েন্টমেন্ট করা। তো আমরা দেখেছি হাইকোর্টের যে জুডিশিয়ারি রয়েছে ওনাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, আর কিন্তু যে বাকি যে ডিস্ট্রিক্ট জাজ রয়েছে সেগুলিকে অ্যাপয়েন্ট করবে গভর্নর। আর হাইকোর্টের যে বাকি জাজগুলি রয়েছে সেগুলিকে আবার অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে ওদেরকে আবার পরামর্শ নিতে হবে কার, যে কনসালটেশন উইথ চিফ জাস্টিস
অফ দ্য কনসার্ন হাইকোর্ট, ঠিক আছে। তো সেটাও জানতে হবে আমাদের। তো এটা হলো কথা। তো এখন কথা হচ্ছে ওদের এজ লিমিট কী হবে, ঠিক আছে, ওদের কোয়ালিফিকেশান কী হবে সেটা আমাদের জানা দরকার। এজ লিমিট সেম 60 to 60 এজ হতে হবে, 60 এজ পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট। আগে 62 ছিল, এখন 60 করা হয়েছে। আর ওদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে, হি শুড নট অলরেডি বি ইন দ্য সার্ভিস অফ দ্য সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্ট। তো ওরা কোনো সার্ভিসে থাকতে পারবে না সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের। হি শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অর প্লিডার ফর 7 years, 7 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভোকেট হিসেবে। তাছাড়া রিকমেন্ডেড বাই দ্য হাইকোর্ট ফর অ্যাপয়েন্টমেন্ট, হি শুড বি রেকমেন্ডেড বাই দ্য হাইকোর্ট ফর অ্যাপয়েন্টমেন্ট। তো এটা হলো মেইন কথা। তো পরীক্ষাতে আমাদের কী কী কোশ্চেন আসে সেগুলি আমাদের জানা দরকার। যেমন নিউ চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড ইন 6 হাইকোর্ট। তো এখন কিছু চেঞ্জ হয়েছে, নতুন অ্যাপয়েন্টেড করা হয়েছে চিফ জাস্টিসকে, সেই নামগুলি আমাদের জানা দরকার, পরীক্ষাতে আসতে পারে। যেমন বিপিন সাঙ্গি, তিনি আগে দিল্লি হাইকোর্ট ছিলেন, এখন উত্তরাখণ্ড হাইকোর্টে জয়েন করেছেন, অ্যাপয়েন্ট করেছেন এস এ চিফ জাস্টিস হিসাবে। উজ্জ্বল ভুয়ান, তিনি তেলেঙ্গানাতে জয়েন করেছেন। আমজাদ শাহেদ, উনি করেছেন হিমাচল প্রদেশে। শিন্ডে সম্ভাজি শিবাজি, ঠিক আছে, সম্ভাজি শিবাজি, তো উনি রাজস্থানের। রাশমিন মাহারভাই চায়া, উনি গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টে। তো এটা আমরা গুয়াহাটি হাইকোর্টটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা নর্থ ইস্টের মধ্যে। তো রশ্মিন মানহারভাই চায়া, ঠিক আছে, রশ্মিন মানহারভাই চায়া হলো এখন যে হাইকোর্ট নতুন চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টে। তারপরে যেটা শ্রী জাস্টিস সতীশচন্দ্র শর্মা, তো ওনাকে ট্রান্সফার করা হয়েছে কোথায়, দিল্লি হাইকোর্টে অ্যাজ এ চিফ জাস্টিস, ঠিক আছে। তো এগুলি ইম্পর্টেন্ট। তো কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এনেছি, যেগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিলো বা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট যেগুলি। ইন ইন্ডিয়া চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই, তো ইন ইন্ডিয়া চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই কে। তো এটা আমরা সবাই জানি কে চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে হাইকোর্টের, সেটা হলো প্রেসিডেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট কোর্ট ইন ইন্ডিয়া। সবচেয়ে পুরানো কোর্ট কোনটা, সেটা আমরা জানি কলকাতা হাইকোর্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আমরা যখন থিওরিটা পড়েছি, এখন এই কোশ্চেনগুলি ইজি লাগছে, কারণ যখন কোনো একটা টপিকের থিওরিটা জানা থাকবে, যে কোনো মাল্টিপল কোশ্চেন আসুক না কেন আমরা সেগুলি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। এর জন্য প্রথমে থিওরি পড়াটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ হাইকোর্ট ইজ। তো আমি বলেছি যে প্রথমে যে 60 ছিল, এখন 62 করা হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্টে যে এখন রিটায়ারমেন্ট এজ হাইকোর্টের সেটা 62 হবে, তো এটা জানা দরকার। নেক্সট কোশ্চেন, দ্য জুরিডিকশন অফ হুইচ অফ দ্য ফলোইং হাইকোর্ট এক্সটেন্ডস টু দ্য ইউনিয়ন টেরিটরি অফ লক্ষদ্বীপ। তো সেটা মনে রাখবেন, সেটা হলো কেরালা, ঠিক আছে, সঠিক উত্তর হলো কেরালা। নেক্সট কোশ্চেন যেটা আমাদের জানা দরকার, দ্য হাইকোর্ট হ্যাজ দ্য জুরিডিকশন আন্ডার আর্টিকেল 226 ফর দ্য এনফোর্সমেন্ট অফ। তো এটিও তোমাদের আর্টিকেলগুলি পড়তে হবে, তাহলে মনে থাকবে। দ্য হাইকোর্ট হ্যাজ দ্য জুরিডিকশন আন্ডার আর্টিকেল 226 ফর দ্য এনফোর্সমেন্ট অফ সিভিল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, নাকি স্যাংশন রাইট, নাকি চাইল্ড রাইটস। 226-এ বলা হয়েছে, আর্টিকেল 226-এ সেটা ফান্ডামেন্টাল রাইট নিয়ে বলা হয়েছে। আর কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হাইকোর্ট ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু ডাইরেকশন অর্ডার or rights for the enforcement of fundamental rights for any other purpose those include, ঠিক আছে। তো যখন আর্টিকেল 226-এ বলা হয়েছে যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেগুলি হাইকোর্টে যে যাবে আন্ডার জুরিডিকশন, সেগুলি মেনলি এম্পাওয়ার্ড টু ইস্যু ডাইরেকশন অর্ডার রাইটস ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ফর এনি আদার পারপাস দোজ ইনক্লুড, ঠিক আছে। তো এখানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলি রয়েছে, আমাদের রাইটগুলি রয়েছে মেনলি, সেগুলি কি তা হেভিয়াস কার্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টিগো আর কার্সিয়ারিয়া, ঠিক আছে, কার্সিও রাইডি। আরও কিছু জানা দরকার, যেমন হেভিয়াস কর্পাস, এটা কি, হেভিয়াস কর্পাস মানে আমাদের কি রাইট রয়েছে, ঠিক আছে। তো আমরা যখন কোনো সুপ্রিম কোর্টে বা হাইকোর্টকে কোনো কিছু আমরা আপিল করি, সেটাকে আমরা রাইট হিসেবে জানি। এই রাইট অফ হেভিয়াস কর্পাস ইজ টু ব্রিং এ প্রিজনার অর আদার ডিটেইন বিফোর দ্য কোর্ট টু ডিটারমাইন ইফ দ্য পারসন ইমপ্রিজনমেন্ট অর ডিটেনশন ইজ লফুল। মেনলি হেভিয়াস কর্পাস, ধরো কোনো একটা যে কোনো একটা মানুষ ক্রাইম করেছে বা বিনা কারণে ওকে জেলে ভরে রেখেছে, তো কোনো যদি পুলিশের গার্ড বা পুলিশ যদি ওকে জেলে ধরে রাখে,
24 ঘন্টার বেশি সময়, তো সেটা ও আপিল করতে পারবে সুপ্রিম কোর্টকে হ্যাভিয়াস কর্পাস হিসাবে, হ্যাভিয়াস কর্পাস রাইট হিসাবে। তো মেনলি আমাদের যে কোনো ক্রাইম হোক বা যে কোনো কেদিকে প্রিজনমেন্ট করা আমাদের 24 ঘন্টাই রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না উইদাউট পারমিশন, সুপ্রিম কোর্টের পারমিশন বা কোর্টের লর পারমিশন ছাড়া। ঠিক আছে, কোর্টের পারমিশন ছাড়া আমরা 24 ঘন্টার বেশি ওকে পিছনে রাখতে পারবো না। তো যদি এর বেশি রাখে ওই কেদি হ্যাভিয়াস কর্পাস ইউজ করতে পারবে ওই গার্ডের উপর বা পুলিশের উপর। তো সেটাই মেনলি শর্টলি বলতে গেলে। তো আমরা ডিপলি আলোচনা করবো পুরো 4টা এগুলি নিয়ে, 5টা জিনিস নিয়ে, 5টা রাইট নিয়ে আমাদের যে রাইটগুলি রয়েছে 5টা রাইট। তো এখন শর্টলি বলে যাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ম্যান্ডামাস ইট ইজ জুডিশিয়াল রাইট ইস্যুড অ্যাজ এ কমান্ড টু অ্যান ইন্টেরিয়র কোর্ট অর অর্ডিনারি এ পারসন টু পারফর্ম পাবলিক অর স্টেশনারি ডিউটি। ঠিক আছে, তো ম্যান্ডামাস ক্যান বি ইস্যুড ইফ পাবলিক অফিসিয়াল ইজ নট ডুইং হিজ ডিউটি। মানে যখন কোনো একজন লোক সরকারি জব করছে, পাবলিক অফিসিয়ালে যখন যদি ওই কাজ না করে, ঠিক আছে, ওই ডিউটি যদি ঠিকভাবে না করে, তো সেটাকে ওর উপর অথরাইজ অর্গানাইজেশন যে উপরে অথরিটি রয়েছে ওরা ম্যান্ডামাস হিসাবে ওর উপর কেস করতে পারে। ঠিক আছে, তো এটা হলো কথা, কারণ ও ফান্ডামেন্টাল রাইট যে রয়েছে কোম্পানির, সেই রুল ও রেগুলেশন সে ভঙ্গ করছে। তো এটা হলো মেন কথা, সেটার জন্য ম্যান্ডামাস ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ধরো তুমি একটা কোম্পানি খুলেছ, তো তুমি ট্রেড করতে চাও বা তোমাদের লাইসেন্স দরকার ট্রেডের জন্য। তো তুমি যখন লাইসেন্স অথরিটির কাছে যাবে, পাবলিক অফিসে যদি বলে না আমার কাছে টাইম নিয়ে এখন আমি করবো না, এইভাবে তোমাকে ডেলি ঘোরাতে থাকে, তখন তুমি ওই ব্যক্তির উপরে তুমি ম্যান্ডামাস জারি করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো মেন কথা। আমাদের যে প্রোডাকশন রাইট রয়েছে সেটা তুমি ইউজ করতে পারবে এখানে, যেটা আর্টিকেল 19 বলা হয়েছে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ম্যান্ডামাস। আমাদের যদি পাবলিক ওই অথরিটি তোমার কথা না মানে, তুমি সুপ্রিম কোর্টকে তোমার রাইট পিটিশন মানে তোমার পিটিশন তুমি দিতে পারবে সুপ্রিম কোর্টের কাছে। তো এটা হলো ম্যান্ডামাস। তারপর হচ্ছে প্রহিবিশন দিস ইজ রাইট ইজ অফেন ইস্যুড বাই এ সুপেরিয়র কোর্ট টু দ্য লোয়ার কোর্ট ডাইরেক্টিং ইট নট টু প্রসিড উইথ এ কেস দ্যাট ডাজ নট ফল আন্ডার ইটস জুডিকশন। ধরো একটা ছেলে ক্রাইম করেছে, একটা লোককে মার্ডার করেছে। এখন যখন পুলিশ ওই ব্যক্তিটাকে জেলে ভরলো, তখন দেখলো যে ওই ব্যক্তিটা বা বাচ্চাটার বয়স এখনও 14 বছরের নিচে। ঠিক আছে, তো তাহলে সে তো এখনও বয়স নেই। আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে আর্টিকেল 14 যেটা, যে যাদের বয়স 14 নিচে ওরা যদি কোনো ভাইলেশন করে, তো ওদের কেসটা মেনলি জুবিলিন যে কোর্ট ওরাই লড়বে। ঠিক আছে, বাচ্চাদের জন্য যে কোর্টটা রয়েছে জুবিনাইল কোর্ট, সেটাতে লড়া হবে। কিন্তু ওর কোর্টটা এখন যেটা পিটিশন যে কোর্টটা এখন লড়া হচ্ছে হাইকোর্টে। তো হাইকোর্টের অধিকার নেই যে একটা 14 বছরের নিচের বাচ্চাকে ওকে শাস্তি দেওয়ার। ঠিক আছে, তো এর জন্য ওই বাচ্চাটা পিটিশন দাঁড়ি করতে পারবে, রাইট পিটিশন করতে পারবে সুপ্রিম কোর্টে অ্যাবাউট ওর হাইকোর্টের উপরে, যে আমার তো এখনও বয়স হয়নি, 14 বছরের নিচে আমার কেসটা কেন হাইকোর্টে লড়াচ্ছে। তো ঠিক আছে, তো মেনলি সেটা জুভেনাইল কোর্টে যাওয়া হবে। তো এটা হলো প্রহিবিশন। তারপর হলো কিউ ওয়ারেন্ট টু, ইট ইজ এ রাইট অর লিগাল অ্যাকশন রিকোয়ার্ড এ পারসন টু শো বাই হোয়াট ওয়ারেন্ট অ্যান অফিস অর ফ্র্যাঞ্চাইজ ইজ হেল্ড, ক্লেম অর এক্সারসাইজ। ঠিক আছে, তো সেটাও আমাদের জানা দরকার যে আসলে কিউ ওয়ারেন্ট টু কী। ফর এক্সাম্পল কোনো একটা অর্গানাইজেশন ধরো ওপেন আছে, অনেক দিন ধরে কাজ করছে, মানে সেটা গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন মানছে না, তো সেগুলিকে কিউ ওয়ারেন্টও জারি করা হবে সেই ব্যক্তির বিরুদ্ধে। যেমন আইপিএলে যে আমাদের ললিত মোদি ছিল, তো ওনারও উপর যে কেস হয়েছিল, তো কিউ ওয়ারেন্টও জারি হয়েছিল। সেম কিংফিশারের মালিক যে বিজয় মালিয়া, ঠিক আছে, ওনার উপর কিউ ওয়ারেন্টি জারি করা হয়েছিল, তিনি দেশ ছেড়ে চলে যায়। তো সেগুলি যখন কোনো একটা ধোঁকাবাজি করে দেশের সঙ্গে, তো সেদের উপর তুমি করতে পারবে কিউ ওয়ারেন্টিও। এটা জাস্ট এক্সাম্পল, আর অনেক কিছু আছে। কাশের এ টাইপ অফ রাইট বাই হুইচ অ্যান অ্যাপিল কোর্ট ডিসাইড টু রিভিউ কেস অ্যাট ডিসক্রিশন। দেখো এক্সাম্পল হিসাবে বলতে পারি, যখন আমি একটা ছেলের এক্সাম্পল দিয়েছিলাম, 14 বছরের ছেলেকে হাইকোর্টে যখন ওর কেস লড়া হচ্ছিল, তো ও যখন কেস লড়ে ওকে ওর কি ক্রাইম হবে সেটাও ঘোষণা দিয়েছে। তো সেটা কিন্তু হাইকোর্ট করতে পারে না। ঠিক আছে,
তো কারণ ওর এখনও বয়স হয়নি। তো ওই যখন ছেলেটা যখন সুপ্রিম কোর্টের কাছে যাবে, সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টকে বাধ্য করবে যে ওর যে রায় দিয়েছে সেটা ক্যান্সেল করতে পারবে, ঠিক আছে। তো মেনলি যে আপার হাইকোর্ট লোয়ার হাইকোর্টের যে পাওয়ারটা সেটাকে রিভিউ করতে পারবে কার্সিওরারি দ্বারা, ঠিক আছে। তো এটা হলো মেন কথা। তো এগুলি আমি শর্টে বলেছি, আরও অনেক কিছু আছে রাইটের, 5টা রাইট আমরা আলাদাভাবে আলোচনা করব 5 রাইটস নিয়ে সম্বন্ধে। তো বাকি কোশ্চেনগুলি করে নিই, যেমন লাদাখ ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ হাইকোর্ট? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা নাকি উত্তরাখণ্ড? তো জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর জুরিডিকশনের মধ্যে পড়ে। তো মনে রাখতে হবে লাদাখ ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনিয়ন টেরিটরি অন 31 অক্টোবর 2019। দ্য জম্মু কাশ্মীর হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড 26 মার্চ 1928। দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ গীতা মিত্তাল। সেগুলি আমাদের জানা দরকার। নেক্সট কোশ্চেন যেটা আমাদের জানা দরকার, ইলেকশন পিটিশন রিগার্ডিং ইলেকশন টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান বি ফিল্ড বিফোর ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নাকি প্রেসিডেন্ট? তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো হাইকোর্ট, ঠিক আছে। নেক্সট, ইলেকশন পিটিশন আর ফিল্ড ইন দ্য হাইকোর্ট অফ দ্য পার্টিকুলার স্টেট ইন হুইচ দ্য ইলেকশন ওয়াজ কন্ডাক্টেড, ঠিক আছে। তো দেয়ার আর অনলি দ্য হাইকোর্ট হ্যাভ দ্য অরিজিনাল জুরিডিকশন অন ডিসাইডিং অন ইলেকশন পিটিশন। তো সেটা আমাদের জানতে হবে। তো ইলেকশন পিটিশন রিগার্ডিং ইলেকশন টু দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেটিভ ক্যান বি ফিল্ড বিফোর হাইকোর্ট, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। নেম অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ল কমিশন হু অ্যাডভোকেটেড দ্যাট 1/3 অফ দ্য জাজেস ইন ইচ হাইকোর্ট শুড বি ফ্রম অ্যানাদার স্টেট। তো এটার মেইন চেয়ারম্যানকে, নেম অফ দ্য চেয়ারম্যান, সেটা হলো সঠিক উত্তর হলো জাস্টিস HR খান্না, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন যেটা আমাদের জানা দরকার, দ্য মোবাইল কোর্ট ইন ইন্ডিয়া ইজ অ্যান ব্রেন চাইল্ড অফ জাস্টিস ভাগবতী নাকি রাজীব গান্ধী নাকি APJ আব্দুল কালাম নাকি প্রতিভা পাটিল? সেটা হলো APJ আব্দুল কালাম, ঠিক আছে, সঠিক উত্তর হলো APJ আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ডিসপিউট অফ বাবরি মসজিদ রাম জন্মভূমি কেস বিফোর এলাহাবাদ হাইকোর্ট, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে ডিসপিউট হয়েছিল বাবরি মসজিদ বলুন আর রাম জন্মভূমি বলুন, সেটা যে এটা কেস বিফোর এলাহাবাদ হাইকোর্ট। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ডিসপিউট অফ বাবরি? তো এটা কী নেচারের ছিল ডিসপিউটটা? তো সেটা হলো টাইটেল সুইট ডিসপিউট, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হলো টাইটেল সিউট। তো এখন কথা হচ্ছে মেনলি এটা লড়া হয়েছিল ডিসপিউটটা, ওনারশিপ কে ছিল সেটা নিয়ে, যে কে এটার প্রথম ওনার ছিল সেই টাইটেল নিয়ে মেনলি কেসটা লড়া হয়েছিল, ঠিক আছে, ডিসপিউট করা হয়েছিল। তো সুইট বেস অন এ টাইটেল বাই ওনারশিপ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ হাইকোর্ট স্টেটেড দ্যাট দ্য ডিভোর্স বাই সেইং তালাক 3 times ইজ ইলিগাল? ঠিক আছে, কোন হাইকোর্ট স্টেটেড করেছিল যে 3বার যে আমরা বলি তালাক বললে যে ডিভোর্স হয়ে যায় সেটা ইলিগাল হিসাবে বলেছিল? কলকাতা, বোম্বে, এলাহাবাদ না পাঞ্জাব হাইকোর্ট? সেটা সঠিক উত্তর হলো এলাহাবাদ হাইকোর্ট, ঠিক আছে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট সেন্সিটিভ জিনিস। তো অনেকে এটাকে ভালো বলে, অনেকে এটাকে খারাপ বলে। তো আমার হিসাবে সেটা মেয়েদের জন্য ভালো। 3বার তালাক বললে যদি তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তো এটা মেয়েদের সিকিউরনেসটা অনেক কমে যায়, ঠিক আছে, বিয়ের পরে। তো এটা একটা আমার হিসাবে ভালো ডিসিশন নিয়েছে এলাহাবাদ কোর্ট। কবে নিয়েছিল? অন 8 ডিসেম্বর 2016 দ্য এলাহাবাদ হাইকোর্ট অবজার্ভড in a ruling that the practice of instant triple talaq was unconstitutional and violated the rights of Muslim women. এইটা হচ্ছে মেইন কথা, যে মুসলিম উমেনদের যে রাইটটা রয়েছে ওটা ভায়োলেট করেছে। তো এটা আনকনস্টিটিউশনাল, ঠিক আছে, এটা কনস্টিটিউশনাল না। তো এর জন্য এলাহাবাদ হাইকোর্ট এই ডিসিশন নিয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট আর চার্জ টু দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট? তো সঠিক উত্তর হলো সেটা কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট, ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন যেটা আমাদের জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট, দ্য পেনশন অফ এ রিটায়ার্ড হাইকোর্ট জাজ ইজ চার্জ টু দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট হোয়ার হি লাস্ট সার্ভড, কনসোলিডেটেড ফান্ড অফ ডিফারেন্ট স্টেট হোয়ার হি হ্যাজ সার্ভড, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া? তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো অপশান নম্বর এ, দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটা হলো সঠিক উত্তর, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং হাইকোর্ট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ বেঞ্চেস? তো এটা পরীক্ষাতে অনেকবার আসে, গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টে সবচেয়ে বেশি বেঞ্চেস রয়েছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য প্রিন্সিপাল সিট দ্য হাইকোর্ট হ্যাজ 3 আউটলাইং বেঞ্চেস,
কোহিমা বেঞ্চ ফর দ্য স্টেট অফ নাগাল্যান্ড, আইজল বেঞ্চ ফর দ্য স্টেট অফ মিজোরাম, ইটানগর বেঞ্চ ফর দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট, আমাদের জানা দরকার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি হাইকোর্টস আর ইন দ্য ইন্ডিয়ান কান্ট্রি? তো আমাদের মনে রাখতে হবে আমাদের কয়টা হাইকোর্ট রয়েছে? 25টা হাইকোর্ট। এটা অনেকবার আসে পরীক্ষাতে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ক্যান এক্সটেন্ড দ্য জুডিকশন অফ এ হাইকোর্ট? তো এটা পার্লামেন্ট অফ ইন্ডিয়া এক্সটেন্ড করতে পারে জুডিকশন অফ হাইকোর্টে। ঠিক আছে, হু ডাজ নট পার্টিসিপেট ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য হাইকোর্ট জাজ? তো আমরা সবাই জানি যে মেনলি গভর্নমেন্ট অফ দ্য স্টেট, নাকি চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, নাকি চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট অফ দ্য রেসপেক্টিভ স্টেট, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো মেনলি চিফ মিনিস্টার অফ দ্য স্টেট উনি পার্টিসিপেট করেন না হাইকোর্ট জাজের অ্যাপয়েন্টেড করার জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমার জানা দরকার। তো এইগুলি মেইন আমাদের এমসিকিউ, আরও আছে অনেকগুলি, সেগুলি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এই বলে আজকের ভিডিও কেন সমাপ্ত করছি। যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার যদি ভালো লাগে থাকে আমাদের কন্টেন্ট অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। আর তোমাদের যদি কোনো মেটেরিয়ালের দরকার হয় ডেসক্রিপশানে দেওয়া আছে, পলিটি বলো প্রিলিমসের পেপারের জন্য, ICDS-এর জন্য, পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সামের জন্য মেটেরিয়াল দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।